আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। 5 আগস্টের আগে আর ফিরে যাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি যে কোনো মূল্যে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কঠিন সময় দেশে এসেছেন তারেক রহমান। পরে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, মিডিয়ার নতুন বন্ধুদের নিয়ে বিএনপিকে সতর্ক থাকতে হবে। মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, মব ভায়োলেন্সের কারণে মিডিয়া স্বাধীনভাবে লিখতে পারছে না। বিএনপি অতীতের মতো ভুল করলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একত্রে কাজ করলে জাতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। মতপার্থক্য যেন কোনোভাবে মতবিরোধে পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আর কি ঘটবে ভবিষ্যতে? 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, তুর্কি রাষ্ট্রদূত রামিস সেন এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান। শনিবার বিকেলে গুলশানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলাদা আলাদা বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। পরে ক্রমান্বয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট সহ নানা শ্রেণী পেশার মানুষ। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকগুলোতে উঠে আসে আগামী নির্বাচন ও সমসাময়িক প্রেক্ষাপট। এর আগে দুপুরে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভারাস আইজাবস। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে গড়বে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কি ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কি ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কিভাবে গড়তে পারি, এইগুলো দিয়েই আলাপ আলোচনা হয়েছে। আগামী 22 জানুয়ারি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। এর পরদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। সেদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন। পরে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন তিনি। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পর শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। ঐতিহ্যগতভাবেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয় প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে গুলশানে নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশান 2-এর 90 নম্বর সড়কের নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
দলের নির্বাচনী কার্যক্রম সহজ করতে ভূমিকা রাখবে এই কল সেন্টার। কল সেন্টারের নম্বরটি হলো 16543। আজকে এখানে একটি কল সেন্টার করা হয়েছে। সেই কল সেন্টারে যে কোনো নাম্বার থেকে যে কেউ এই নাম্বারে রিং করে স্থানীয় পর্যায়ে, এটা সারা দেশের জন্য, যে কোনো তৃণমূল পর্যায়ে নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা, কোনো অভিযোগ, কোনো প্রশ্ন যদি থাকে, সেখানকার স্থানীয় আমাদের কোনো এজেন্ট বা নির্বাচনী প্রতিনিধি যারা থাকবেন, তারা এই নাম্বারে কল করে তারা তাদের সেখানে উত্থাপিত যে কোনো সমস্যা, তাদের ওখানে সংঘটিত যে কোনো সমস্যা সেখানে কল করে জানাবেন। পাবনা 1 ও পাবনা 2 সংসদীয় আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সীমানা জটিলতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা পাবনা 1 ও পাবনা 2 এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ বিষয়ে ইসি সচিব জানিয়েছে, পূর্বের ত্রুটিপূর্ণ তথ্য সংশোধন করে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর পরে। 6 তারিখের আদেশটা ব্যাকডেটের ব্যাপার না। 6 তারিখের ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষয়ে তিন ভাবে করা যায়। রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এটা তো তত্ত্বগত কোনো অসুবিধা নেই। শুরু হয়েছে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদনের শুনানি। চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানির প্রথম দিনে 70টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 52টি মনোনয়ন বৈধ, বাতিল 15টি এবং অনুপস্থিত থাকায় 3 জনের আপিল শুনানির জন্য দেয়া হয়েছে নতুন তারিখ। সকাল থেকে ইসিতে হাজির হতে থাকেন কার্যতালিকায় থাকা 70টি আসনের প্রার্থীরা। সিইসির সভাপতিত্বে শুনানিতে অংশ নেন কমিশনাররাও। শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন কক্সবাজার 2 এর জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়ার অপেক্ষমান তালিকায় রয়েছেন মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী মহিউদ্দিন। অন্যদিকে জাতীয় পার্টির 5টি আপিলের মধ্যে 4টি বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। ইসলামী আন্দোলনের 5টি আপিল শুনানির মধ্যে 4টি আসনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তো কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অনেক ঋণখেলাপির মনোনয়ন বৈধ ঘোষণা করে পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। শনিবার সকালে এনসিপির সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা বলেন নাহিদ ইসলাম। বিভিন্ন দল নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানান এনসিপি প্রধান। তিনি বলেন, গণ অভ্যুত্থানে হত্যার বিচার, সংস্কার ও নিরাপত্তা পরিস্থিতির জন্য জামায়াতের সঙ্গে এনসিপি কৌশলগত জোট করেছে। প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে বলে এ সময় আশাবাদ জানান নাহিদ ইসলাম। এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে, এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা। তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে এখানে কাজ করবেন এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকে সেই সহযোগিতাটা চেয়েছেন এবং আমাদেরকেও সেই সহযোগিতাটা দিবেন বলে ওনারা আশ্বাস দিয়েছেন। ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক নীতি সংলাপে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, জনভোগান্তি কমাতে সরকার এ পর্যন্ত 20,000 হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করেছে। স্বল্প সময়ের মধ্যে আইন, বিচার ও শাসন ব্যবস্থায় সংস্কার আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সবাইকে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান আইন উপদেষ্টা। সংলাপে মব সংস্কৃতি থেকে বেরিয়ে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। এখানে আইন মন্ত্রণালয় কিছু 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। এগুলি কি কোনো সাফল্য না? হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া। তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। মামলার জট ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মবকারীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়া আসামি ধরার পর এলাকায় মানুষ থানা ঘেরাও করলে কিভাবে আইন শৃঙ্খলা ধরে রাখা যাবে এমন প্রশ্নও রাখেন তিনি। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব নয় জানিয়ে আইজিপি বলেন, দেশে নতুন করে অবৈধ অস্ত্র ঢুকছে। মামলার যে বিপুল জট, এর ফলে হয় কি যে যখন দেখা যাচ্ছে যে খুনের বিচারটা 5-10 বছরে হচ্ছে না, তখন যে খুন করছে অথবা যে আক্রমণ করছে সংখ্যালঘুদের, যখন দেখছে যে বিচারটা 5, 10, 15 বছরে হচ্ছে না, ন্যাচারালি আক্রমণকারীরা তখন উৎসাহিত হয়। এখন কাউকে যদি অপরাধীকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, এখন আপনারা যদি আমি সাংবাদিকদের কথা বলছি না, এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয় যে তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আমরা আপনার ইন ডজনস, শতে আমরা উদ্ধার করতে পারছি না। 1-2টা করে উদ্ধার হচ্ছে, কিন্তু এটা যে আমরা করে ফেলতে পারবো উইদিন দিস টাইম, সেটা হয়তো বা সম্ভব হবে না। রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান শুটার সহ 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি থেকে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাদের গ্রেফতার করে। এর মধ্যে অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল রয়েছেন। 3য় জন তাদের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তার প্রাথমিক ধারণা, কারওয়ান বাজারে আধিপত্য বিস্তার ও স্থানীয় কমিশনার নির্বাচনকে কেন্দ্র করে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে অন্তত 7 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কারখানার সিমেন্টের ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত আকিজ পলিফাইবার ইউনিটের একটি এয়ার কম্প্রেসার মেশিনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে মেশিনটির ভেতরে উচ্চ তাপমাত্রার বাতাস জমে থাকার কারণেই বিস্ফোরণটি ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার আরও খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আহতদের ব্যাপারে চিকিৎসক কি জানিয়েছেন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। শুভ, আমরা এখানে এসে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের খোঁজ খবর নিয়েছি এবং এখানে যিনি আবাসিক সার্জন রয়েছেন ডাক্তার শাওন বিন রহমান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে মূলত 7 জনকে এখানে নিয়ে আসা হয়।
এরপর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং এখানে দেখা গিয়েছে যে মূলত 5 জনকে ভর্তি করা হয়েছে এর মধ্যে এবং 2 জনকে অবজারভেশনে রাখা হয়েছে। যে 5 জনকে ভর্তি করা হয়েছে এই 5 জনের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গিয়েছে, তবে সর্বোচ্চ একজনের 14% পুড়ে গিয়েছে, কারো 10% পুড়ে গিয়েছে, কারো 5% পুড়ে গিয়েছে, এইভাবে করেই কিন্তু পুড়ে গিয়েছে। তবে আমরা যখন জিজ্ঞেস করেছি যে কেউ আশঙ্কাজনক অবস্থা রয়েছে কিনা, তিনি বলেছেন যে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই, অর্থাৎ সবাই শঙ্কামুক্ত রয়েছেন, সেটি কিন্তু এখানকার যিনি দায়িত্বরত চিকিৎসক তিনি জানিয়েছেন। আমরা জানি যে নারায়ণগঞ্জের যে একটি কারখানায়, সিমেন্ট কারখানায়, সেখানে এই বিস্ফোরণের ঘটনা মূলত ঘটে সন্ধ্যা নাগাদ। তখন একটি কম্প্রেসার কক্ষে আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং যতটুকু আমরা জেনেছি যে অনেককে সেখান থেকে সেই কক্ষের কাঁচ ছিটকে অনেকের গায়েও লাগে এবং অনেকেই তাদের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতও তৈরি হয়। এবং এখানে নিয়ে আসার পরে আমরা প্রথমে যতটুকু জেনেছি যে ঢাকা মেডিকেলের বার্নে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরবর্তীতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। যারা এখানে দগ্ধ অবস্থায় রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয় এবং অবজারভেশনে রয়েছেন 2 জন, তারা মাত্র 5% করে পুড়ে গিয়েছেন। তো তাদের ব্যাপারে চিকিৎসকরা বলছেন যে তারা একেবারেই শঙ্কামুক্ত, আর যারা আরেকটু বেশি পুড়ে গিয়েছেন তারাও শঙ্কামুক্ত বলছেন ডাক্তার, এবং তাদের অবজারভেশন করছেন কতক্ষণ নাগাদ তারা সারিয়ে তুলুন। এবং আমরা দেখেছি যে এখানে কোনো স্বজনও কিন্তু এখানে এসেছেন, তারা বলছেন যে সকালেই তারা কাজে গিয়েছিলেন এবং এরপর সন্ধ্যায় শুনে যে এরকম আহত হয়েছেন, তারাও এখানে এসেছেন কয়েকজন স্বজন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে অগ্নিদগ্ধদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর স্ত্রীডাপ মিলনায়তনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক এর 7ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সুদের হার এখনই কমানো সহজ নয়। দ্রুত দেশকে এগিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনৈতিক স্বস্তি এখনও আসেনি, এজন্য সুশাসন নিশ্চিত করা জরুরি। বিশ্লেষকরা বলেন, অর্থনৈতিক স্বস্তি ফেরাতে আগামী সরকারকে কার্যকর নজরদারি ও অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে। ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে। ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল হয়। আমি সেজন্য সবসময় বলি ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। স্বল্পমেয়াদী ব্যবসায়িক B1 ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের আলোচনায় এই আশ্বাস দেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। এছাড়া 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে 2 দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথাও আলোচনায় তুলে ধরা হয়। বৈঠকে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করতে অনুরোধ জানান। আলোচনায় অ্যালিসন হুকার বলেন, গুরুত্বপূর্ণ এই বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে আগ্রহী। বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ সহ আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 20% ট্যারিফ আরও কমিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সফররত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দূত জেমিসন গ্রিয়ার সাথে আলোচনা শেষে এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর ফলে আঞ্চলিক দেশগুলোর সাথে পোশাক রপ্তানির প্রতিযোগিতায় বাংলাদেশ ভালোভাবে টিকে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খলিলুর রহমান। পোশাক ছাড়াও অন্যান্য বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি ক্ষেত্রে ট্যারিফ কমিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন গ্রিয়ার।
বাজেটে ঋণ পরিষেবা খরচ যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশ ঋণের ফাঁদে বা মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে অর্থনীতির বহুমাত্রিক ঝুঁকি বিষয়ক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানানো হয়। সংকট কাটাতে রাজস্ব আহরণে স্বচ্ছতার পাশাপাশি বিদেশি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। যে মূল বাজেটের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা পূরণ করতেই কিন্তু এনবিআরকে হিমশিম খেতে হয়। এখন এই সামনে আরো নির্বাচন হচ্ছে এবং অর্থনৈতিক গতি কিছুটা মন্থরও রয়েছে, সেই জন্য এই বাড়তি লক্ষ্যমাত্রাটা অর্জন কিভাবে সম্ভব এবং এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। আমাদের ঋণের দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস স্বাগত জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, খুব ভালোভাবে পরিচিত বাংলাদেশ, তাই দায়িত্ব পেয়ে ভীষণ আনন্দিত তিনি। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করার আশাবাদ জানান রাষ্ট্রদূত। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে চান তিনি। আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার কথাও বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। জুলাই আন্দোলনে শহীদের হত্যাকাণ্ডের বিচারে সরকারের অনীহা এবং আসামিদের গ্রেফতার না করার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। আগামী নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের অন্তত একটি ঘটনার বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নামে মামলা থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এ সময় শহীদ সায়েমের মা বলেন, শহীদ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই সরকার শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে বলে অভিযোগ করেন তিনি। আজকে যারা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারতেছেন এবং কথা বলতে পারতেছেন, আপনাদেরকে দয়া করে বলবো, এই গণভোট এবং আপনার জয়যুক্ত অবশ্যই করবেন। প্রতিনিয়ত প্রতিদিন কেউ না কেউ হত্যা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আমার শহীদ পরিবার মামলা করছেন, আসামি ধরছেন না। আমি ব্যক্তিগতভাবে মামলা করেছি, আসামি ধরছেন না। আমাদের নিরাপত্তাও নাই, আমরা নিরাপত্তা কোথায় পাইছি? এই সরকার কি অন্ধ না? এই সরকার কি কোনো কিছু বুঝে না? উনি কিসের বিনিময়ে এখানে আইসা বসছে? ওনার তো ভাবা উচিত ছিল যে আজকে আমি এখানে আসছি, আমি কোথায় ছিলাম? স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল সরকারে, তখন তো ওনার কোনো অস্তিত্বই ছিল না। নির্বাচনে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আরও বলেন, বিএনপি ছাড়া মানুষ এখন অন্য কোনো দলকে পছন্দ করছে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, দলীয় কর্মী সমর্থকরা বেইমানি না করলে ঢাকা 8 আসন থেকে তিনি জয়ী হবেন। সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। যে জোয়ার আছে এই জোয়ারটা থাকলেই হবে। মানুষজন অন্য কোনো দলকে আর পছন্দ করছে না এই মুহূর্তে বিএনপির সামনে। আমার দলীয় নেতা কর্মীরা বেইমানি না করে, যদি সিনসিয়ারলি কাজ করে, ইনশাআল্লাহ এখান থেকে আমিও জয়লাভ করতে পারি আল্লাহর রহমতে। কোনো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্য ছিল পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়া, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারপরেও একটি দল নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে। পরে নির্বাচন কমিশনে এই সফর বাতিলের অনুরোধ জানালে তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়। খালেদা জিয়ার মতো তারেক রহমানও দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেবেন বলেও আশাবাদ জানান তিনি।
সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠান দুটো আলাদা জিনিস। তারা যা ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন এবং ইলেকশন কমিশন আমাদের কাছে অনুরোধ করেছে যে ওনার এই শপথটা স্থগিত করার জন্য। তা আমরা জাতির বৃহত্তর স্বার্থে, জাতির কল্যাণের জন্য এবং সুষ্ঠু ভোট হোক এই কারণে তারেক রহমান সাহেব তার এই সফর বাতিল করেছেন। বিএনপিতে কোনো চাঁদাবাজি দখলবাজি চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থ, অন্য দেশের স্বার্থ নিয়ে বাংলাদেশ চলবে না। আমাদের স্বার্থ আমাদের জন্য। চাঁদাবাজি দখলবাজি যারা করবে বিএনপি, তাদের বিএনপিতে কোনো জায়গা দেওয়া হবে না। আমরা 7,000 নেতা কর্মীকে বহিষ্কার করেছি, দরকার হলে আরো 20,000 এক্সপেল ভাবে বহিষ্কার করে দেব। 5 বছরের ব্যবধানে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় 7,500 মানুষ আর আহত প্রায় 16,500। এদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। শনিবার দুপুরে রাজধানীতে সড়ক দুর্ঘটনা নিয়ে এসব তথ্য প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,359 জন এবং আহত হয়েছেন প্রায় 16,500 মানুষ। এদের মধ্যে মোটরসাইকেল আরোহীর মৃত্যু সবচেয়ে বেশি। এছাড়া বিগত বছর মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে 7,500-এর অধিক, যা 2024 সালের তুলনায় প্রায় 10% বেশি। 85% দুর্ঘটনার কারণ যানবাহনে অতিরিক্ত গতি। এসব দুর্ঘটনায় মানব সম্পদের ক্ষতির পরিমাণ জিডিপির 1.5% সমান বলেও জানানো হয় প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার ও নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ওরুয়াইল ইউনিয়নের ওরুয়াইল বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুব দলের সদস্য সচিব ধামাওড়া গ্রামের আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শুক্রবার রাতে আজিজ ও খালেকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শনিবার দুপুরে 2 গ্রামের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান বিশ্ব এক কঠিন সময় অতিক্রম করছে। মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে আর পরিবেশগত বিপর্যয় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর আচার্য ও সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আইরিন ট্রেসি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রুবানা হক সহ দেশি বিদেশি অতিথি সমাবর্তনে উপস্থিত ছিলেন। সমাবর্তনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, লাওস, ইয়েমেন সহ 11টি দেশের 235 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে 152 জন বাংলাদেশের শিক্ষার্থী। সমাবর্তন অনুষ্ঠানে জাপানের সাবেক ফার্স্ট লেডি আখি আভিকে সম্মাননা ডিগ্রি প্রদান করা হয়েছে। বক্তব্যে চেরি ব্লেয়ার আরও বলেন, আগামীতে বাসযোগ্য ও সমতা ভিত্তিক বিশ্বের নেতৃত্ব দেবে এই শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ধরে প্রক্টর অফিসে নিয়ে গেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা চলার সময় এই ঘটনা ঘটে। আইন বিভাগের ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ রোমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষক মোহাম্মদ রোমান ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ কিছু শিক্ষার্থী জড়ো হয়ে তাকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যান তিনি। পরে তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা। ওই শিক্ষক জুলাই আন্দোলনের সময় বিগত ফ্যাসিস্ট সরকারের সমর্থনে ছাত্রদের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
প্রক্টর জানান তার বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্ত চলছে, তবে শনিবার প্রক্টর অফিসে আসার পর যথাযথ নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রশাসনের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না, যতটুকু হয় তা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মাধ্যমে হয়। গবেষণা খাতে বাজেটও পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে ময়মনসিংহের নেপ মিলনায়তনে গবেষণা পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আমাদের গবেষণা হয় সামান্যই, খুব বেশি গবেষণা হয় না, আমরা এই ওরিয়েন্টেড খুব না। তবে একটা ভালো বিষয়, আমাদের এই যে একাডেমিটা তো মূলত শিক্ষামূলক একাডেমি। আমাদের ন্যাপ মানে হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ফলে তাদেরই ম্যান্ডেট গবেষণা করার। তারা কিন্তু গবেষণা করে, তাদের বাজেট খুব বেশি না, কিন্তু তাদের গবেষণাগুলো ছোট ছোট হলে পরেও গবেষণাগুলো বাস্তবধর্মী। ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন নবীনগর থানার উপপরিদর্শক জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার। পুলিশ জানায় 5ই জানুয়ারি ভোরে নবীনগর উপজেলার কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে টহলরত 2 পুলিশ সদস্য আহসান জাহিদ ও আবু কাউসার। পরে ঘুষ নিয়ে গাঁজা ভর্তি পিকআপ ভ্যানটি ছেড়ে দেয় তারা। ঘটনা জানাজানি হলে প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় এসআই জাহিদ ও কনস্টেবল কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাজধানীতে ফ্ল্যাগশিপ পালসার স্টুডিও চালু করল উত্তরা মোটরস। এ সময় বাজারে আনা হয় 2টি নতুন মোটরসাইকেল, পালসার N250 ও N160। এর মধ্য দিয়ে স্পোর্টস মোটরসাইকেল সেগমেন্টে নেতৃত্ব আরও শক্তিশালী করল কোম্পানিটি। নতুন পালসার স্টুডিওতে এক ছাদের নিচে পুরো পালসার লাইন আপ প্রদর্শনের পাশাপাশি আধুনিক পরিবেশে ব্র্যান্ড এক্সপেরিয়েন্সের সুযোগ পাবেন গ্রাহকরা। উত্তরা মোটরস জানায় নতুন পালসার N250 ও N160 মডেলে যুক্ত হয়েছে USD ফ্রন্ট ফর্ক, ডুয়াল চ্যানেল ABS, আধুনিক ডিজিটাল ফিচার ও উন্নত সেফটি প্রযুক্তি, যা দেশের স্পোর্টস বাইক প্রেমীদের নতুন অভিজ্ঞতা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, পালসার স্টুডিও শুধু একটি শোরুম নয়, বরং পালসার প্রেমীদের জন্য একটি মিলনস্থল। আপনাদের দায়িত্ব কিন্তু অনেক, কাস্টমারদের বোঝাবেন যে আপনারা হেলমেট ইউজ করবেন, তারপরে আপনারা ওভার রাইডিং করবেন না। আর কি 2026 সালের ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল নির্ধারণে রাজধানীতে অনুষ্ঠিত হলো IFIC ব্যাংকের PLCর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। শনিবার রাজধানীর IFIC টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এই ব্যবসায়িক সম্মেলন। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে এই সম্মেলনে 2025 সালের ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা এবং 2026 সালের কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়। সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং দেশব্যাপী সকল শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্বচ্ছতা, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই IFIC ব্যাংকের অগ্রাধিকার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিক্ষোভ, সহিংসতায় উত্তাল ইরান। ট্রাম্প খামেনির পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই দেশের পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান অস্থিরতায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ইরানের, যে কারণে মৃত্যুর সংখ্যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
চলমান আন্দোলনে 2 শতাধিক নিহতের খবরও প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে দেশে ফেরার প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ইরানে চলমান বিক্ষোভ সমর্থন করে ইমোজিতে দেশটির পতাকার প্রতীকে পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। শুক্রবার আসল প্রতীক মুছে দিয়ে ইরানের পতাকায় সিংহ এবং সূর্যের প্রতীক বসিয়েছে মার্কিন মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এরপর এক্স প্ল্যাটফর্মে থাকা ইরানের সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমের অ্যাকাউন্টে দৃশ্যমান হচ্ছে এটি, যা 1979 সালের বিপ্লবের আগের রাজতান্ত্রিক প্রতীক এবং বিক্ষোভকারীদের প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত। শুক্রবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দিনব্যাপী এ ক্যাম্পে স্বাস্থ্যসেবা পান 838 প্রবাসী। এতে চিকিৎসা প্রদান করেন কুয়েতের কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা সহ জরুরি ওষুধ দেয়া হয় অনেক রোগীকে। এছাড়া স্বাস্থ্য সচেতনতামূলক নানা নির্দেশনাও প্রদান করেন চিকিৎসকরা। দূতাবাস ছাড়াও মেডিকেল ক্যাম্পটির আয়োজনে সহযোগিতা করেন কুয়েতে বসবাসরত পেশাজীবী ও ব্যবসায়ীরা। এবার খেলার খবর। বিপিএলে ফিক্সিং সন্দেহে আকু যে পদ্ধতি অবলম্বন করেছে তা শতভাগ ঠিক বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। নিয়ম মেনেই কাজ করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। রাইট নাও ওনারা অ্যান্টি করাপশনের যে গাইডলাইন আছে এবং কোড আছে সেই সব সেটা মেনটেন করেই তারা কিন্তু যা অপারেশন করছে সেটা কিন্তু তারা ওইভাবে মেনটেন করেই চলছে। কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেটা এটা মনিটর করে, তাদের থেকে যদি আপনারা খোঁজও নিতে পারেন ইন্টারন্যাশনালি, আপনারা দেখবেন যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হ্যাজ ড্রাস্টিকলি কাম ডাউন। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। গত বছর নভেম্বরে বাংলাদেশ সফরে এসে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড। সেই দলকে নিয়েই এবার টি-20 বিশ্বকাপের মিশনে নামছে আইরিশরা। বিশ্বকাপে দলটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং। বাংলাদেশ সফরের স্কোয়াডের সবাই দলে জায়গা ধরে রেখেছেন। চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার রস অ্যাডায়ার। নবাগত বেন কালিজ ও টিম টেক্টরের জন্য এটি প্রথম টি-20 বিশ্বকাপ। বি গ্রুপে আয়ারল্যান্ড তাদের অভিযান শুরু করবে 8 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে উঠেছেন অ্যারেনা সাবালেঙ্কা। সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে 6-3, 6-4 সেটে হারিয়েছেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা। মুচোভার বিপক্ষে আগের 3 ম্যাচে হেরেছিলেন সাবালেঙ্কা। তবে কুইন্সল্যান্ডে এদিন বেলারুশিয়ান তারকার সামনে দাঁড়াতেই পারেননি 2023 ফরাসি ওপেনের রানার্স আপ মুচোভা। বেশ কিছু ম্যাচ পয়েন্ট হাতছাড়া করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে সাবালেঙ্কা কোর্ট ছাড়েন। এর মাধ্যমে টানা তৃতীয়বার ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে উঠলেন তিনি। শিরোপার লড়াইয়ে তার প্রতিপক্ষ মার্তা কোস্তিউক। রোববার এই ফাইনালের পর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামবেন সাবালেঙ্কা। 18 জানুয়ারি শুরু হয়ে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এবারের অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হবে। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।